আসসালামু আলাইকুম। বিবিএস পাস প্রথম বর্ষের সকল শিক্ষার্থীকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে শুনবে এবং পুরো ক্লাসটি আয়ত্ত করার চেষ্টা করবে। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই ক্লাসে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ নুরুন নবী রনি, বিভাগীয় প্রধান, হিসাব বিজ্ঞান বিভাগ, কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়। প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদেরকে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং বইটি পড়াবো। আর আজকে আমাদের আলোচনার বিষয় হবে চ্যাপ্টার 5 এর মার্চেন্ডাইজ অপারেশন অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম। মার্চেন্ডাইজ অপারেশন অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেমে এটি আমার প্রথম লেকচার। আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং পুরো বিষয়টি আয়ত্ত করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচনায় আমরা কি কি জানতে পারবো দেখো। আমাদের আজকের আলোচনায় আমরা জানতে পারবো মজুত পণ্য কি, মজুত পণ্য হিসাব রক্ষণের পদ্ধতিগুলো কি কি, কালান্তিক মজুত পণ্য ও নিত্য মজুত পণ্য পদ্ধতি কি, কালান্তিক ও নিত্য উভয় পদ্ধতি কিভাবে হিসাবভুক্ত করব সেই পদ্ধতিটা আমরা জানবো এবং একটি অঙ্কের সমাধান করা হবে। আশা করি তোমরা শেষ পর্যন্ত দেখে সবগুলো আইটেমই বুঝতে পারবে। প্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমরা এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ শব্দসমূহ শিখব, যেগুলো এই অধ্যায়ের অঙ্ক করতে গেলে প্রত্যেকটা অঙ্কেই এই সকল শব্দগুলো তোমাদের সামনে আসবে। দেখো শব্দগুলো কি কি আমরা একটু দেখি। পারচেজ ক্রয়, পারচেজ রিটার্ন ক্রয় ফেরত, পারচেজ ডিসকাউন্ট ক্রয় ভাতা, ফ্রেইট ইন অবলিক ট্রান্সপোর্ট ইন হলো ক্রয় পরিবহন, সেলস বিক্রয়, কস্ট অফ গুডস সোল্ড বিক্রিত পণ্যের ব্যয়, মার্চেন্ডাইজ ইনভেন্টরি মজুত পণ্য, ক্যাশ নগদ, অ্যাকাউন্টস পেয়েবল প্রদেয় হিসাব, পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম নিত্য মজুত পদ্ধতি, পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম কালান্তিক মজুত পদ্ধতি। এই সকল শব্দগুলো তোমাদের অবশ্যই জানা প্রয়োজন। এগুলো না জানলে সঠিকভাবে অঙ্ক বুঝতে সমস্যা হবে এবং অঙ্ক করতেও সমস্যা হবে। আশা করি তোমরা এগুলা ভালোভাবে শিখে নেবে। প্রথমেই আসো মজুত পণ্য বা মার্চেন্ডাইজ ইনভেন্টরি জিনিসটা কি সেটা আমাদেরকে জানতে হবে, কেমন? এখন দেখো মার্চেন্ডাইজ ইনভেন্টরি সেটা হলো কোনো একটি ব্যবসায় প্রতিষ্ঠানে একটি নির্দিষ্ট হিসাবকালে যে পরিমাণ পণ্য ক্রয় করে তার সমস্তটাই ওই হিসাবকালে বিক্রয় নাও হতে পারে। অর্থাৎ নির্দিষ্ট হিসাবকাল শেষে এই অবিক্রিত মজুত পণ্যকেই বলা হয় মজুত পণ্য অথবা মার্চেন্ডাইজ ইনভেন্টরি। অর্থাৎ একটি নির্দিষ্ট হিসাবকাল শেষে যে পরিমাণ পণ্য স্টকে থেকে যায়, মজুদ থেকে যায়, সেটাই হলো যে মজুত পণ্য, সেটাই হলো মার্চেন্ডাইজ ইনভেন্টরি। এখন আমি তোমাদের মজুত পণ্য হিসাব রক্ষণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। মজুত পণ্য হিসাব রক্ষণের পদ্ধতি দুইটি, একটি হলো কালান্তিক মজুত পণ্য মজুত পদ্ধতি, আরেকটা হলো নিত্য অবিরত মজুত পদ্ধতি। কালান্তিক মজুত পদ্ধতি সেটাকে আমরা পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম নামে চিনব, আর নিত্য বা অবিরত মজুত পদ্ধতি সেটাকে আমরা পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম নামেই চিনব। এখন দেখো প্রথমেই আমাদেরকে জানতে হবে কালান্তিক মজুত পদ্ধতিটা কি এবং নিত্য মজুত পদ্ধতি জিনিসটা কি। কালান্তিক মজুত পদ্ধতি অথবা পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম যে পদ্ধতিতে সমস্ত হিসাবকাল ধরে পণ্য ক্রয় বিক্রয় সংক্রান্ত প্রতিটি লেনদেনের বিস্তারিত হিসাব না রেখে হিসাবকাল শেষে মজুত পণ্য গণনা করা হয়। হিসাবকাল শেষে মজুত পণ্যটা গণনা করা হয় তাকে কালান্তিক মজুত পদ্ধতি বলা হয়। তার মানে হলো এখানে মজুতটা পণ্য ক্রয় বিক্রয়ের যে হিসাবটা সেটা একটা নির্দিষ্ট সময় শেষে একটা নির্দিষ্ট হিসাবকাল শেষে গণনা করা হয়, সেজন্য এটাকে কালান্তিক মজুত পদ্ধতি
বলে। এই কালান্তিক মজুদ পদ্ধতিতে ক্রয় বিক্রয় সংক্রান্ত প্রতিটি লেনদেনের বিস্তারিত হিসাব রাখা হয় না, ফলে যে কোনো সময় কি পরিমাণ পণ্য মজুদ আছে তা জানা যায় না, এবং প্রতিটি বিক্রয় শেষে উক্ত বিক্রিত পণ্যের পরিমাণও জানা যায় না। যেহেতু এটা হিসাবকাল শেষে এটার গণনা করা হয়, এখন হিসাবকালের মাঝামাঝি সময়ে অথবা যে কোনো সময় এটার বিস্তারিত হিসাব চাইলে সেক্ষেত্রে বিস্তারিত হিসাব জানা যায় না। তাহলে কালান্তিক মজুদ পদ্ধতি সম্পর্কে আমরা বুঝলাম। এবার আসো নিত্য মজুদ পদ্ধতি অথবা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। সেটা কি? যে পদ্ধতিতে সারা হিসাবকাল ধরে পণ্য ক্রয় বিক্রয়ের বিস্তারিত হিসাব রাখা হয় তাকে নিত্য মজুদ পদ্ধতি বলে। এই পদ্ধতিতে প্রতিটি লেনদেনের পর অবিক্রিত বা মজুদ পণ্যের পরিমাণ জানা যায়। প্রতিটি লেনদেনের মজুদ পণ্যের পরিমাণটা জানা যায়, কেননা এটা ক্রয় বিক্রয়ের সাথে সাথে হিসাব রাখা হয়, সেজন্যই এটার কি হয়, মজুদ পণ্যের পরিমাণটা যে কোনো সময় জানা যায়। এবার আসো এই অধ্যায়ের জাবেদা করার ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ। এই অধ্যায়ে আমরা জাবেদা করব দুইটা নিয়মে, একটা হলো পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম আর একটা হলো পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের ক্ষেত্রে কি কি জিনিস বুঝলে বা কিভাবে আমরা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের জাবেদা করব, কিভাবে আমরা পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেমের জাবেদা করব, এই এখান থেকে দেখলে তোমরা সেই জিনিসটা অনেক সহজভাবে করতে পারবা। তাহলে এই জিনিসটা তোমাদেরকে অনেক মনোযোগ সহকারে দেখতে হবে। আশা করি তোমরা মনোযোগ সহকারেই দেখবা। তাহলে আসো প্রথমেই, এই পদ্ধতিতে পণ্য ক্রয় করা হলে পারচেজ হিসেবে না লিখে মার্চেন্ডাইজ ইনভেন্টরি হিসেবে লিখতে হয়। তাহলে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে পারচেসের জন্য পারচেস না লিখে মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখতে হয়। কেমন? আর পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেমের ক্ষেত্রে পারচেস করা হলে সেটাকে পারচেস হিসাবেই লিখতে হয়। তাহলে এখানে আমরা একটা পার্থক্য পেলাম, সেটা হলো যে যদি পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে পণ্য পারচেস করা হলে আমরা পারচেস না লিখে লিখবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি, আর পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেমের ক্ষেত্রে পারচেস হলে পারচেসই লিখবো। এখানে আরেকটা জিনিস তোমাদেরকে মনে করিয়ে দেই, সেটা হলো পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম যে সিস্টেম, পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম, সেক্ষেত্রে তোমরা সাধারণত যেভাবে জার্নাল শিখে এসেছো প্রথমত রেকর্ডিং প্রসেসে যেভাবে তোমরা জার্নাল করে আসো, সেই জার্নালই হলো পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম। এখানে কোনো পার্থক্য নেই, শুধুমাত্র পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম সেটাই তোমাদেরকে এখন কিছু কিছু নিয়ম জানলেই তোমরা সেটা পারবা, খুব বেশি কঠিন হবে না। তাহলে পিরিয়ডিক্যাল সিস্টেম হলো তোমরা যেটা আগে শিখে আসছো সেটা, আর পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমটা হলো এখানে পারচেসের জায়গায় পারচেস না বসে মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখতে হয়। আচ্ছা, এবার 2 এ আসো। এই পদ্ধতিতে পণ্য ক্রয় পরিবহন খরচের জন্য মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে ডেবিট করা হয়। তাহলে দেখো, পারচেস করলেও মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখতে হয়, আর ক্রয় পরিবহন ক্রয় পরিবহনের জন্য আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে ডেবিট করব। এবার 2 এ পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেমে দেখো, এই পদ্ধতির জন্য ক্রয় পরিবহন খরচের জন্য ফ্রেইট ইন অথবা ট্রান্সপোর্ট ইনকে ডেবিট করতে হয়। তাহলে এখানেও আমরা কিছু পার্থক্য পেলাম, সেটা হলো ক্রয় পরিবহনের ক্ষেত্রে মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখবো পারপেচুয়াল সিস্টেমে, আর পিরিয়ডিক্যাল সিস্টেমে ক্রয় পরিবহনের জন্য ফ্রেইট ইন অথবা ট্রান্সপোর্ট ইনকেই ডেবিট করব। এবার আসো 3 এ দেওয়া আছে এই পদ্ধতিতে পারচেজ ডিসকাউন্টের জন্য মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে ক্রেডিট করা হয়। আর পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেমে পারচেজ রিটার্ন এবং পারচেজ ডিসকাউন্ট যেটাই আসুক সেটাকে আমরা ক্রেডিট করব। এখানে কোনো অন্য কিছু করতে হবে না, যেটা আসে সেটাই লিখতে হবে। এবার 4 এ আসো। এই পদ্ধতিতে সেলসের জন্য 2টো জাবেদা দিতে হয়। এতক্ষণ গেল 1 2 3, সেগুলো গেল পারচেসের সাথে, আর এখন হলো সেলসের ক্ষেত্রে। পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের ক্ষেত্রে সেলসের জন্য 2টো জাবেদা দেব, একটা হলো বিক্রয় মূল্যের জন্য, অন্যটা ক্রয় মূল্যের জন্য। আর পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেমে সেলসের জন্য একটি জাবেদা দিতে হয়, সেটা হলো বিক্রয় মূল্যের। আশা করি বুঝতে পেরেছো। মনোযোগ সহকারে এটা জানতে পারলে তোমাদের অনেক উপকার হবে। প্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমি তোমাদেরকে কিভাবে পারচেস রিটার্ন এবং ডিসকাউন্ট রেকর্ডিং করব সেই জিনিসটা জানবো।
দেখো এখানে লেখা আছে ট্রানজ্যাকশন, পিরিয়ডিক্যাল সিস্টেম, পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। এই দুইটা সিস্টেমেই আমরা কিভাবে পারচেজ রিটার্ন এবং পারচেজ ডিসকাউন্ট গুলো রেকর্ডিং করব, এখন আমরা সেটাই শিখব। প্রথমে আসো মার্চেন্ডাইজ পারচেজ অন ক্যাশ অবলিক ক্রেডিট। মার্চেন্ডাইজ পারচেজ ক্যাশ অবলিক ক্রেডিট। মার্চেন্ডাইজ ক্রয় করা হলো ক্যাশ নগদে, ক্রেডিট ধারে। এখন মার্চেন্ডাইজ যদি ক্রয় করা হয় তাহলে পিরিয়ডিক্যাল সিস্টেমে আমরা জানি কি সচরাচর আমরা যে জার্নাল দেই পিরিয়ডিক্যাল সিস্টেমে সেটাই হবে। তার মানে হলো পারচেজ ডেবিট ক্যাশ অবলিক অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। পারচেজ মানে হলো ক্রয়, আর ক্যাশ অ্যাকাউন্টস পেয়েবল, ক্যাশ নগদ, অ্যাকাউন্টস পেয়েবল হলো প্রদেয় হিসাব। তাহলে পারচেজ ডেবিট নগদে হলে ক্যাশ ক্রেডিট, আর ধারে হলে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এবার আসো পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে কি হবে। আমরা জানি যে কি পিরিয়ডিক্যাল আর পারপেচুয়ালের মধ্যে যে পার্থক্যটা সেটা হলো পারচেজের ক্ষেত্রে পিরিয়ডিক্যালে পারচেজ বসে আর পারপেচুয়ালে কি বসে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট ক্যাশ অবলিক অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। ক্যাশ ক্রেডিট হবে যদি নগদে হয়, আর যদি ক্রেডিটে হয় ধারে হয় তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে মূল পার্থক্যটা। এরপর আসো আমরা দ্বিতীয়টাতে চলে আসি। দ্বিতীয়তে কি দেওয়া আছে, পেইড ফ্রেইট অন পারচেজ। পেইড ফ্রেইট, ফ্রেইট মানে হলো ভাড়া, ক্রয়কৃত মালের ভাড়া প্রদান করা হলো। পেইড ফ্রেইট অন পারচেজ, ক্রয়কৃত মালের ভাড়া প্রদান করা হলো। তাহলে এটা পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম কি হবে, ক্রয় পরিবহনের ক্ষেত্রে ফ্রেইট ইন অথবা ট্রান্সপোর্ট ইন ডেবিট আর ক্যাশ ক্রেডিট। ক্রয় পরিবহন ক্ষেত্রে ফ্রেইট ইন, আর বিক্রয় পরিবহনের ক্ষেত্রে ফ্রেইট আউট অথবা ট্রান্সপোর্ট আউট। আচ্ছা, তাহলে যেহেতু এটা আমরা ক্রয় পরিবহন, ফ্রেইট ইন ডেবিট, ক্যাশ ক্রেডিট, আর পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে গিয়ে এটা হবে ফ্রেইট ইনের জায়গায় সবই ঠিক থাকবে, ফ্রেইট ইনের জায়গায় হয়ে যাবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর হলো ক্যাশ ক্রেডিট। পার্থক্য একই রকম, শুধুমাত্র ফ্রেইটের জায়গায় মার্চেন্ডাইজ ইনভেন্টরি। আশা করি বুঝতে পারছো। এরপর তৃতীয়তে আমরা চলে আসি। তৃতীয়তে দেওয়া আছে পারচেজ রিটার্ন টু সাপ্লায়ার। পারচেজ রিটার্ন টু সাপ্লায়ারকে ক্রয়কৃত মাল ফেরত দেওয়া হলো। তাহলে ফেরত দিল তার মানে হলো এটা ক্রয় ফেরত। সাধারণত ক্রয় ফেরত হলে আমরা কি জাবেদা দেই, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, পারচেজ রিটার্ন ক্রেডিট। অ্যাকাউন্টস পেয়েবল প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। আর যখন আমরা পারপেচুয়াল দেব সবই ঠিক থাকবে, পারচেজ রিটার্নের ক্ষেত্রে আমাদের কি হবে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এরপর আসো চতুর্থ ধাপে। চতুর্থ ধাপে আমাদের কি আছে দেখো, ক্যাশ পেইড টু সাপ্লায়ার আফটার ডিসকাউন্ট পিরিয়ড। এখানে ডিসকাউন্ট পিরিয়ড দুই ধরনের, একটা হলো যে আফটার ডিসকাউন্ট পিরিয়ড আর একটা হলো উইথিন ডিসকাউন্ট পিরিয়ড। একটা হলো ডিসকাউন্ট সময়ের মধ্যে আর হলো আরেকটা হলো ডিসকাউন্ট সময়ের পরবর্তী সময়। এখন আফটার ডিসকাউন্ট পিরিয়ড মানে কি, সে ডিসকাউন্ট পাবে না, সে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকাটা পরিশোধ করতে পারে নাই। সেই ক্ষেত্রে কি হবে, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট। যেহেতু সে ডিসকাউন্ট সময়ের মধ্যে, ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে টাকাটা পরিশোধ করতে পারে নাই, তাহলে সে ডিসকাউন্ট পাবে না। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট। পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমেও যেহেতু এখানে আর পারচেজের সাথে কিছু নাই, অ্যাকাউন্টস পেয়েবল ক্যাশ, তাহলে পিরিয়ডিক্যালে যা হয়েছে পারপেচুয়ালেও তাই হবে, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট। এরপর নেক্সটে আসো, দেওয়া আছে ক্যাশ পেইড টু সাপ্লায়ার্স উইদিন ডিসকাউন্ট পিরিয়ড। ডিসকাউন্ট সময়ের মধ্যেই টাকাটা পরিশোধ করেছে। তাহলে ডিসকাউন্ট সময়ের মধ্যেই টাকাটা, ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যেই টাকাটা পরিশোধ করলে কি হবে, সে ডিসকাউন্ট পাবে। তাহলে কোন ডিসকাউন্ট, এটা পারচেজ ডিসকাউন্ট, যেহেতু সে পারচেজের সাথে রিলেটেড যে এই ডিসকাউন্টটা সেটা পারচেজ ডিসকাউন্ট। তাহলে জার্নাল কি হবে, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট, পারচেজ ডিসকাউন্ট ক্রেডিট। আর পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে কি হবে, সবই ঠিক থাকবে, শুধুমাত্র এখানে পারচেজ ডিসকাউন্টের জায়গায় পারচেজ ডিসকাউন্ট না হয়ে মার্চেন্ডাইজ ইনভেন্টরি হবে। তাহলে এই হলো পিরিয়ডিক্যাল এবং পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের ক্রয় সংক্রান্ত যে সকল প্রবলেম হতে পারে সেগুলো আলোচনা হয়েছে। এখানে যে জিনিসটা তোমাদের মনে রাখতে হবে সেটি হলো
পারচেজ রিটার্ন, পারচেজ ডিসকাউন্ট, এগুলোর জন্য আমরা পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে পারচেজ রিটার্ন এবং পারচেজ ডিসকাউন্টের ক্ষেত্রে মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে লিখব। আর পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেমে পারচেজ হলে পারচেজই লিখবো, পারচেজ রিটার্ন হলে পারচেজ রিটার্ন লিখবো, আর পারচেজ ডিসকাউন্ট হলে পারচেজ ডিসকাউন্ট লিখবো। আর পারপিচুয়ালে এগুলোর পরিবর্তে মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে লিখবো। আশা করি প্রিয় ছাত্রছাত্রীরা, এই পর্যায়ে আমরা একটা অঙ্কের সমাধান করব। দেখো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে তোমাদের সামনে, সেটা হলো example 1, information related to Dido company is presented below. A 2013 January 1 purchase merchandise from Doyle company from টাকা 50,000 term 210 net 30 FOB shipping point. এটা হলো 2013 সালের জানুয়ারি 1 তারিখে দোয়েল কোম্পানি থেকে 50,000 টাকার মার্চেন্ডাইজ ক্রয় করেছে। সেই ক্ষেত্রে টার্ম দেওয়া আছে 210 net 30। 210 net 30 এটা হলো ধারে ক্রয় বিক্রয়ের শর্ত। 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% ছাড় পাবে, আর 30 দিনের মধ্যে টাকাটা অবশ্যই পরিশোধ করতে হবে। আর এফওবি শিপিং পয়েন্টটা হলো পরিবহন খরচ সংক্রান্ত, এটা সম্পর্কে আমরা আরো আলোচনা করব। এখন দেখো, যেহেতু মার্চেন্ডাইজ পারচেজ করেছে, এটা আমরা এখন দুইটা সিস্টেমে কি পদ্ধতিতে এটা সমাধান করব। প্রথমে আসো পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম। আর আমরা জানি পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেমে যখন ক্রয় করা হয় তখন পারচেজে লিখতে হয়, একটু আগেই আমরা শিখেছি। পারচেজ ডেবিট হবে, আর যেহেতু এটা ধারে ক্রয় বিক্রয়ের শর্ত, তাহলে পারচেজ ডেবিট হবে, আর কি ক্রেডিট হবে? অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হবে। আর যদি নগদে হয় তাহলে ক্যাশ ক্রেডিট হবে। কেমন? তাহলে পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল, ক্রেডিট 50,000 টাকা। এরপর আসো, এটা হলো পিরিয়ডিক্যালে। এবার আসো পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে কি হবে। পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে হবে পারচেজের জায়গায় পারচেজ না হয়ে কি হবে মনে আছে? মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট 50,000 টাকা আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 50,000 টাকা। এরপর আসো প্রশ্নের দ্বিতীয় অংশে আসি। জানুয়ারি 5 পেইড ফ্রেট কস্ট অফ টাকা 2000 অন মার্চেন্ডাইজ পারচেজ ফ্রম দোয়েল কোম্পানি। দোয়েল কোম্পানি থেকে যে মার্চেন্ডাইজ পারচেজ করা হয়েছে সেটার জন্য পরিবহন খরচ পরিশোধ করা হয়েছে কত টাকা? 2000 টাকা। তার মানে হলো এটা ক্রয় পরিবহন। ক্রয় পরিবহনের জন্য খরচ হয়েছে 2000 টাকা। তাহলে ক্রয় পরিবহনের খরচের জন্য পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম আমরা কি যাবে দাদা মনে আছে? ফ্রেট ইন অথবা ট্রান্সপোর্ট ইন ডেবিট আর হলো ক্যাশ ক্রেডিট। ফ্রেট ইন অথবা ট্রান্সপোর্ট ইন ডেবিট, ক্যাশ ক্রেডিট। আশা করি বুঝতে পেরেছো। আর পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে গিয়ে ফ্রেট ইন অথবা ট্রান্সপোর্ট ইনের জায়গায় শুধুমাত্র যে চেঞ্জটা আসবে সেটা হলো মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর হলো ক্যাশ ক্রেডিট। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, ক্যাশ ক্রেডিট। আচ্ছা, এরপর সিতে আসো। সিতে কি দেওয়া আছে দেখি আমরা। সিতে দেওয়া আছে জানুয়ারি 9 পেইড দ্য অ্যামাউন্ট ডিউ টু দোয়েল কোম্পানি। দোয়েল কোম্পানিকে সম্পূর্ণ টাকা পরিশোধ করা হয়েছে। এখন দেখো, এখানে পারচেজ করা হয়েছে 50,000, কোনো ফেরত নেই, পারচেজ রিটার্ন নেই। তাহলে কোম্পানি পাবে কত টাকা? 50,000 টাকা পাবে। দোয়েল কোম্পানি পাবে 50,000 টাকা। এখন তাদেরকে এখানে একটা শর্ত দেওয়া আছে 210 net 30, 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% ছাড়। তাহলে দেখো জানুয়ারি 1 থেকে 10 দিন কত হয়? জানুয়ারির 11, তার মানে পরিশোধ করেছে 9 তারিখে। তাহলে উইথিন ডিসকাউন্ট পিরিয়ড, ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যেই টাকাটা পরিশোধ করেছে, সেক্ষেত্রে কি পাবে? ডিসকাউন্ট পাবে। এখন দেখো জানুয়ারি 9 অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট 50,000 টাকা, ক্যাশ ক্রেডিট 49, পারচেজ ডিসকাউন্ট 1000 টাকা। এই পারচেজ ডিসকাউন্ট 1000 কেন হয়েছে? এটা হলো ডিসকাউন্ট সময়ের মধ্যেই টাকাটা পরিশোধ করেছে, সেই কারণে এই 2% ডিসকাউন্ট পেয়েছে 1000 টাকা। এখন এটা যদি আমরা পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে করতে যাই সবই ঠিক থাকবে, শুধুমাত্র পারচেজ ডিসকাউন্টের জায়গায় কি হবে? মার্চেন্ডাইজ ইনভেন্টরি হবে। তাহলে আমাদের জার্নালটা কি হবে? অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। তো এই হলো একটা অঙ্ক। আমরা এই অঙ্কটির সমাধান করে ফেললাম।
আশা করছি তোমরা জিনিসটা বুঝতে পেরেছ। আর এই অঙ্কটি আবার বাসায় তোমরা প্র্যাকটিস করবা। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে অঙ্কটি করানো হয়েছে সেটি ভালোভাবেই বুঝতে পেরেছ। এই পর্যায়ে আমি তোমাদের বাসায় করার জন্য একটা হোমওয়ার্ক দিলাম। এই হোমওয়ার্কটি তোমরা বাসায় চেষ্টা করবে। এটা সম্পর্কে এখন আমি কিছুই আলোচনা করছি না, এটা তোমরা বাসায় চেষ্টা করবে। চেষ্টা করে কার কার হয়েছে সেটা তোমরা কমেন্ট বক্সে সেটা ছবি দিতে পারো। আশা করি তোমরা পারবে। তো পরিশেষে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই মনোযোগ সহকারে ক্লাসটি করেছো, এটা আশা করতে পারি। এবং তোমাদেরকে যে হোমওয়ার্ক দেওয়া হয়েছে আশা করি তোমরা সেগুলো বাসায় করবে এবং বাসায় করে সেটা সমাধান করতে পারবে। আর পরিশেষে সেটাই বলবো যে সবাই বাসায় থাকো, পড়াশোনার মধ্যেই থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।